মির্জাপুর গ্রামে মায়া তার দুই সন্তানকে নিয়ে বাস করত। বর্ষার মৌসুমে এক রাতে সে গ্রামে বন্যা চলে আসে। গ্রামের সবাই সেখান থেকে নিজেদের জীবন বাঁচিয়ে ভাগে। মায়াও তার ছোট ছোট দুই সন্তানকে নিয়ে পাশের গ্রামে উলিপুরে পৌঁছায়। মায়াকে দেখে উলিপুর গ্রামের প্রধান সেখানে আসে। এ বুড়ি, এখানে কি? সাহেব, আপনি তো জানেন আমাদের গ্রাম মির্জাপুরে বন্যা তার খেলা দেখানো শুরু করে দিয়েছে। তো এখানে কি চাই তোর? আমরা শুধু এই গ্রামের বাইরে একটু আশ্রয় চাই। তুই কি জানিস না তোর স্বামীর সাথে আমার ঝামেলা ছিল? তোকে এখানে থাকতে দিব কেন? তুই তো আমার শত্রু। আর তুই এতটাই গরিব, বিশ্বাস কিভাবে করবো যে চুরি করবি না? সাহেব, আমরা শুধু এখানে আশ্রয় চেয়েছি। আমরা গ্রামের বাইরেই থাকবো, চুরি কেন করব? কখনোই তোদের মতো গরিবদের উপর আমার কোনো বিশ্বাস নেই। চলে যা গ্রাম থেকে। আমরা শুধু এখানে থাকবো সাহেব, গ্রামের ভিতরেও যাব না। বন্যা শেষ হলেই আমরা চলে যাব। সত্যি সাহেব, একটু দয়া করুন সাহেব। ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে তোর দুই বাচ্চাকে নিয়ে ভালোই ভালোই বেরিয়ে যা। মায়া গ্রামের প্রধানের কাছে বারবার ভিক্ষা চাইলো, হাত পা ধরে ভিক্ষা চাইলো। তবুও প্রধান তাদের থাকতে দেয়নি, বরং জোরে হেসে তাদের অপমান করেছে। মায়া তার দুই সন্তানকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পথে হাঁটতে লাগলো। মা, আমরা এখানে রাস্তাতেই থাকি না, গ্রামে তো থাকতে দিল না। অন্তত রাস্তাতেই শান্তিভাবে থাকি, এছাড়া আর কোথাও তো যাওয়ার জায়গা নেই আমাদের। না রে মা, এখানেও থাকা ঠিক হবে না। এখানেও বন্যার পানি আসে, আর প্রধান সাহেব যদি দেখে তো আমাদের আবার তাড়িয়ে দিবে এখান থেকে। মা, তাহলে আমরা কোথায় থাকবো? জানি না মা, হাঁটতে থাকি, দেখি কোথায় গিয়ে জায়গা পাই আমরা। এই বলে তারা হাঁটতে থাকে। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলের ভিতরে যায়। ওখানে একটা বাঁশের ঝোপ আর দুইটা ফলের গাছও ছিল। মা মা দেখো, ওখানে ফলের গাছ। ওখানে অনেক ফল আছে। চলো না মা, আমরা ওখানেই থাকি। হ্যাঁ, ওখানে তো থাকা যাবে, কিন্তু এভাবে খোলা বনে তো আর থাকা যাবে না। একটা ঘরের ব্যবস্থা করতেই হবে। মা, আমি গাছের উপরে চড়ে ডাল ভেঙে নিয়ে আসি। এগুলো দিয়ে একটা কুঠির বানিয়ে নিবে। না রুমান, এই কাজ করো না। কেন মা? তবে কিভাবে ঘর বানাবো? এত এত শুকনো বড় বড় ডাল পড়ে আছে, ওগুলো দিয়েই বানিয়ে নিব, থাকা গেলেই হলো। এরপর তারা আশেপাশে থাকা সব শুকনো ডালগুলো একত্রিত করে নেয়। মা, আমি চালে দেওয়ার জন্য খড় খুঁজে আনি। এখন যেতে হবে না, আগে এগুলো ঠিক করে নেই, পরে একসাথে খুঁজে আনবো। রুমান মায়ের কথা না শুনে আর খড় জোগাড় করার জন্য বেরিয়ে যায়। হঠাৎ রুমানকে সাপে কামড় দেয়। মা! কি হলো রে বাবা? মা, আমাকে সাপে কামড়েছে। রুমান, ওঠ, কি হলো তোর? মায়া, আমি জাদুই বাসার ঘর বলছি। আমি তোমার ছেলেকে সুস্থ করে দিতে পারি, আর তোমাদের থাকার জন্য একটা জাদুই ঘর বানিয়ে দিতে পারি। আমি কি সত্যি শুনছি? হ্যাঁ, তুমি সত্যি শুনেছ। আমি তোমার উপর অনেক সন্তুষ্ট। তুমি তোমার ছেলেকে গাছের ডাল ভাঙতে দাওনি। আমি তোমার ছেলেকে সুস্থ করে দিচ্ছি। রুমানের জ্ঞান ফিরে আসে আর উঠে বসে বলে, মা, আমি ঘুমিয়েছিলাম, আর তোমরা এর মধ্যে এত সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছো। ঘর? কিন্তু কোথায়? ওই তো মা, তোমাদের পিছনে। মায়া আর রূপা পেছন ফিরে তো অবাক হয়ে যায়। সেখানে খুব সুন্দর একটা বাঁশের ঘর বানানো। তারা খুশি হয়ে সে ঘরের ভেতরে যায়। ঘরটা বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ঘরের ভেতরটা পুরোটা একদম রাজমহলের মতো দেখতে। মা দেখো, এত সুন্দর ঘর! এত সুন্দর ঘর তো আমরা কখনো দেখিনি। মা মা, আজ থেকে কি আমরা এখানেই থাকবো? আমি এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ, আমিও এখান থেকে কোথাও যাব না। দেখো, এখানে কোনো গরমও নেই, বাইরে ফলের গাছও আছে। ওই দেখো, চাল ডাল সবকিছুই রাখা আছে।
মায়া, আমি এই ঘর তোমাদেরকে উপহার দিয়েছি। তোমরা এই ঘরের ভেতরে সব সুযোগ সুবিধা পাবে। তোমরা এখানেই থাকতে পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জাদুই বাঁশের ঘর, অনেক বড় উপকার করলে তুমি আমাদের। তোমাদের মন অনেক ভালো, আর আমি সবকিছু জানি। ওই গ্রাম প্রধান তোমাদের আশ্রয় দেয়নি, তোমরা দেখে নিও, ওর শাস্তিও ঠিক পাবে। ইয়ে মা, আমরা এখানে থাকবো, এত ভালো ঘরে থাকবো, কি যে আনন্দ লাগছে। হ্যাঁ মা, আমরা আজ থেকে এখানেই থাকবো, আমাদের আর কোনো কষ্ট থাকলো না। এরপর থেকে তারা সে জঙ্গলে জাদুই বাঁশের ঘরেই থাকতে লাগলো। একদিন সে উলিপুর গ্রামের প্রধান আর প্রধানের স্ত্রী দৌড়াতে দৌড়াতে জঙ্গলে আসে আর মায়াকে বলে, মায়া বোন, আমাদের একটু আশ্রয় দাও। আমাদের পুরো গ্রাম বন্যায় ডুবে গেছে। তোমাদের ঘরে আমাদের একটু আশ্রয় দাও। কেন দিব আমরা আশ্রয়? আমাদের বেলা তো আপনি দেননি। আমার মাকে যা তা বলে অপমান করেছিলেন, তবে আমরা কেন দিব? আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি নির্দয় হতে পারেন, কিন্তু আমরা না। আসেন, আপনারা ভিতরে আসেন। প্রধান আর তার বউ যে ঘরে ঢুকতে নেয়, তখনই ঘর তাদের ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আর তখনই জঙ্গলে বন্যা আসে আর তাদের ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু ওই ঘর আর মায়াদের কিছুই হয় না। ঠাকুমা, বাজারের ব্যাগটা দাও তো, আমি বাজারে যাব আজ। আর তোমাকে আজ থেকে বাজারে যেতে হবে না। তুই কেন যাবি রে? আমি যাব। না ঠাকুমা, তোমাকে আর যেতে হবে না। তোমাকে দেখে সবাই অনেক হাসাহাসি করে, আমার একদম ভালো লাগে না। আমি কুজো হয়েছি, সেটা কি আমার দোষ? ভগবান আমাকে এমন বানিয়েছে। ঠাকুমা, তুমি মন খারাপ করো না, দাও বাজারের ব্যাগটা আমাকে দাও। না রে, তুই থাক, আমি যাই। তুই বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। এভাবে বাজারে গেলে প্রতিদিন মানুষ কি বলবে? আচ্ছা ঠাকুমা, তুমি যাও তাহলে। এরপর কুজো বুড়ি বাজারে ব্যাগ হাতে নিয়ে যেতে থাকে। বাজারে থাকা কিছু লোক কুজো বুড়িকে দেখে হাসাহাসি করে। কুজো বুড়ি সেসব পাত্তা না দিয়ে বাজার করে বাড়িতে যায়। কি রে গৌরে, কোথায় গেলি রে? এই দেখ, বাজার করে এনেছি। ঠাকুমা, তুমি এসেছো? কেউ কিছু বলেনি তো তোমাকে? না রে, কেউ কিছু বলেনি। আমি ওসব পাত্তা দেই না। পাত্তা দিলেই লোকেরা বেশি করে বলে। তুই যা, বাজারগুলো নিয়ে রান্না করে ভাত। হ্যাঁ দাও, বাজারগুলো দাও, রান্নাটা করে ফেলি। তুমি এখানে বসে বিশ্রাম নাও। কুজুপুরি তার কষ্ট চেপে রাখতো, তার নাতনির সামনে তার কষ্ট দেখাতো না। এভাবে তাদের দিন কাটতে থাকে। একদিন গৌরী রাস্তা দিয়ে হাঁটছিল, তখন এক মহিলার সাথে দেখা হয়। কি রে গৌরী, কোথায় যাচ্ছিস? এই তো একটু সামনে যাব। তুমি কোথায় যাচ্ছ গো? আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি রে। খুব ভালো ঘরে আমার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি রে। ও আচ্ছা, তা খুব ভালো তো। যাও তাহলে তুমি। তা তোরও তো বয়স কম হলো না রে, বিয়ে টিয়ে কিছু করবি না নাকি? না গো, আমি বিয়ে করব না। ঠাকুমাকে ছেড়ে কোথাও যাব না। আমি না থাকলে ঠাকুমাকে কে দেখবে বলো? বিয়ে করবি না নাকি তোকে কেউ বিয়েই করবে না? তোর ঠাকুমার জন্যই তোর বিয়ে হবে না, বুঝলি? একজনকে বলেছিলাম তোর বিয়ের কথা, কুজোর নাতনি শুনে আর রাজি হলো না। লাগবে না গো কাউকে আমাকে বিয়ে করা। কেউ কি আমাকে বিয়ে করবে না, আমি নিজেই বিয়ে করব না। আর খবরদার, আমার ঠাকুমাকে নিয়ে কিছু বলবে না, বলে দিলাম। বড় বড় কথা খালি, যা যা, তোর ওই কুজো বুড়ির সাথেই থাক সারা জীবন।
গৌরী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে। কিরে, কি হয়েছে তোর? এখানে মন খারাপ করে আসিস কেন? কিছু হয়নি তো ঠাকুমা, কি হবে আবার আমার? তুমিও না ঠাকুমা, কি যে বলো। কিছু তো হয়েছে, বল আমাকে কি হয়েছে। আমি বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ঠাকুমার কাছে লুকাবি? হ্যাঁ, ঠাকুমার চোখ ফাঁকি দেয়া অত সহজ নাকি? বল এবার কি হয়েছে। গৌরী তার ঠাকুমাকে সব বলে। তুমি কষ্ট পেও না ঠাকুমা, আমি বিয়ে করব না কোনোদিন। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সারা জীবন তোমার সাথেই থাকবো। দূর পাগলি মেয়ে, মেয়েদের একদিন না একদিন বিয়ে করতেই হয়। আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো? আমি মরে গেলে কে দেখবে তোকে? তুই চিন্তা করিস না, ভালো ছেলে পেয়ে তোকে বিয়ে দেব। আমি তো বললাম তোমাকে, আমি বিয়ে করব না। এই কথা বলে গৌরী ঘরে চলে যায়। হে ভগবান, কেন আমাকে এমন বানিয়েছো? আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার এই কুজোর জন্য আমার নাতনিটার বিয়ে হবে না। এর থেকে আমাকে তুলে নাও। এভাবে কদিন কেটে যায়। হঠাৎ একদিন কুচুপুরের বাড়িতে এক দেবতা ছদ্মবেশে আসে। কেউ আছিস বাড়িতে? কেউ আছিস? কে ডাকছে দেখি তো একবার বের হয়ে। এরপর কুচুপুরি বাহিরে আসে। বের হয়ে দেখে একজন লোক এসেছে, পুরো শরীরে ঘা ছিল। কে তুমি বাবা? এখানে কি করছো? তোমার এই অবস্থা হয়েছে কিভাবে? পুরো শরীরে ঘা, তোমার তো চিকিৎসা দরকার। জানি না গো, কোন জন্মের পাপের শাস্তি দিয়েছে ভগবান। আমার এই ঘায়ের জন্য আমার বউ ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি নাকি কখনো ভালো হব না। আমাকে দেখে তাদের ঘৃণা লাগে। চিন্তা করিস না বাবা, ভগবান ঠিক তোকে ভালো করে দিবে। আমার খুব খিদে পেয়েছে গো। আমার এই অবস্থা দেখে কেউ আমাকে খেতে দিল না, তাড়িয়ে দিল সবাই। দুদিন থেকে না খেয়ে আছি। আয় আয়, ভেতরে আয়। আমার এই কুজো দেখে সবাই হাসাহাসি করে। তুই ভিতরে আয়, বস এখানে। দেখি কি আছে ঘরে, তোকে খেতে দে। তুমি খেতে দেবে আমাকে? সত্যি? আমাকে দেখে তোমার ঘৃণা লাগছে না? ঘৃণা লাগবে কেন রে? এটা তো অসুখ। তুই বস, আমি খেতে দিচ্ছি তোকে। খাবার নিয়ে আসে, দেবতাকে খেতে দেয়। দেবতা খেয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাওয়ানোর জন্য। কথা বলতেই চারদিকে আলোয় ভরে যায়। এ কি, এত আলো কেন? এত আলো কোথা থেকে আসছে? এত আলো দেখে কুজু বুড়ি খুব অবাক হয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগে সেই আলো থেকে এক দেবতা বেরিয়ে আসে। হে ঈশ্বর, আপনি এই গরিবের ঘরে? তোর কষ্ট দেখে এসেছি, তোর ব্যবহার দেখে আমি মুগ্ধ ও সন্তুষ্ট। বল তোর কি চাই? যা চাবি তাই দিব। আমার কিছু চাই না, শুধু আমার এই কুজোটা ঠিক করে দিন। আমার জন্য আমার নাতনির বিয়ের ঘর আসে না। ঠিক আছে, দিচ্ছি। এরপর কুজো বুড়িকে একদম ঠিক করে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেবতা সেখান থেকে চলে যায়। গৌরী বাড়ি এসে দেখে তার ঠাকুমা ঠিক হয়ে গেছে। ঠাকুমা, তুমি ঠিক হয়ে গেছো? এ কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি না।
কুজো বুড়ি গৌরীকে সব খুলে বলে। চলো ঠাকুমা, আজ আমরা দুজনেই বাজারে যাব। সবাই এতদিন অনেক হাসাহাসি করেছে। এরপর তারা বাজারে যায়। সবাই তা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মিঠাইপুর গ্রামে রজব নামে একজন জেলে বাস করত। রজবের দুই বউ ছিল। বড় বউয়ের নাম ছিল শোভা এবং ছোট বউয়ের নাম ছিল মীরা। তারা দুই বউ বোনের মতো ছিল। তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না। একদিন, মীরা, এদিকে একটু আয় তো। এই দেখ তোর জন্য কি এনেছি, তাড়াতাড়ি আয়। বলো, কি হয়েছে? এই দেখ, আমি বাজার থেকে তোর জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছি। বাহ দিদি, অনেক সুন্দর শাড়ি। আমার বেশ পছন্দ হয়েছে। তোমার পছন্দ আছে দেখছি। যাক, পছন্দ হয়েছে তাহলে এটা কাল পরবি, তোকে বেশ মানাবে। আচ্ছা দিদি, ঠিক আছে, কাল সকালেই আমি শাড়ি পরবো। কই গো তোমরা, কোথায় গেলে তোমরা? এদিকে এসো, কিছু কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ গো, বলো কি হয়েছে? কই রে ছোট, কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বলো, এত ডাকছো কেন? এবার বলো কি বলবে। সামনে তো বর্ষা, আমি মাছ ধরতে সমুদ্রে যাব। তোমরা দুজন সাবধানে থেকো, ঝগড়া করো না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমরা মিলেমিশেই থাকবো। কবে আসবে তুমি? আমার তো বেশ চিন্তা হচ্ছে। এই বর্ষায় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আরে ছোট বউ, তুমি এত চিন্তা করো না, আমার কিছুই হবে না। মাছ ধরতে না পারলে তো লাভ হবে না, সংসারটাও তো চালাতে হবে নাকি। আমি আসছি এবার। এই বলে রজব বাড়ি থেকে বের হয় সমুদ্রের উদ্দেশ্যে। এই মাঝি, যাবে নাকি মাছ সমুদ্রে? মনে হয় ঝড় উঠবে, এই ঝড়ে মাছ সমুদ্রে যাবে। আরে কিছুই হবে না, চলো এবার যাওয়া যাক। মাঝি তার নৌকা নিয়ে মাঝ সমুদ্রে চলে যায়। আর তখনই জোরে বাতাস ওঠে, নৌকা দোলাদলি শুরু হয়। এবারে শেষ রক্ষা হলো না মনে হয়, নৌকা বোধহয় উল্টেই যাবে। আরে ভয় পেও না, আরে কিছু হবে না, উপরওয়ালাকে ডাকো, তিনি আমাদের রক্ষা করবেন। তখনই তাদের নৌকাটি ডুবে যায়। মাঝি ও রজব প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে, আর তারা ধীরে ধীরে ডুবে যায়। কয়েকদিন তো হয়ে গেল, লোকটার তো আসার কোনো নামগন্ধই নেই। যে জ্বর হলো, না জানি কি অবস্থায় আছে। দিদি, আমার খুব চিন্তা হচ্ছে, ওনার ফির কিছু হয়ে যায়নি তো? এসব অলক্ষণে কথা বলতে নেই ছোট। দিদি, ঘরে কোনো বাজার নেই, আজ কি রান্না করব? ওনার 2 শতক জমি আছে, এর মধ্যে তুই 1 শতকে চাষ করবি আর আমি 1 শতকে চাষ করব, না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা দিদি, তাই হবে, কাল থেকে আমরা কাজ শুরু করব। পরের দিন সকালবেলা শোভা আর মীরা জমিতে চলে গেল আর কোদাল দিয়ে মাটি উর্বর করতে লাগলো। শোন ছোট, তুই সবজি চাষ করবি আর আমি ধান চাষ করব, তাহলে আর আমাদের কোনো কিছু কিনে খেতে হবে না। হ্যাঁ দিদি, বেশ ভালো কথা বলেছো। শোভা আর মীরা সেদিনের মতো কাজ শেষ করে বাড়িতে চলে গেল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। তারা দুজন মিলে জমিতে চাষ করতে লাগলো। মীরা,
আর কতদিন এভাবে চলবে বলতো? লোকটার কোনো খোঁজ খবর নেই, কোথায় চলে গেল বলতো? দিনের পর দিন যেতেই লাগলো। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, কিন্তু রজবের কোনো খবর পেল না কেউ। শোভা ও মীরা দুজনে মিলে তাদের চাষের কাজ করছিল। দিদি, দেখো আমাদের ফসল কত ভালো হয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো। পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনই জমিতে চলে গেল আর সব সবজি তুলতে লাগলো। সবজি তুলে দুজনে বাড়ি ফিরে গেল। কাল সকালে এগুলো বাজারে বিক্রি করে আসবো, আর আসার সময় সংসারের যাবতীয় জিনিস নিয়ে আসবো। ঠিক আছে দিদি। পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনে মিলে বাজারে গেল। তাদের চাষ করা সবজিগুলো আর ধানগুলো বিক্রি করে অনেক টাকা পেল। দিদি, আমরা তো অনেক টাকা পেলাম, এগুলো দিয়ে বেশ ভালোই দিন কাটবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। শোভা ও মীরা বাড়িতে চলে এলো। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। শোভা ও মীরা দুজনে বোনের মতো থাকতে শুরু করলো। দিদি, ও দিদি, দেখো কে এসেছে। কে এসেছে দেখি? রজব তাদের বাড়ির উঠোনে এসে বসেছিল। ওগো, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? তোমার কোনো খোঁজ পাইনি। ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো তোমার? তোমার চেহারার এই অবস্থা কেন? সব শেষ হয়ে গেছে বউ। সেদিন সমুদ্রের মাঝে যাওয়ার সময় আমাদের নৌকাটি ডুবে গিয়েছিল, মাঝে সেদিনই মারা যায়। আমি সমুদ্রের ঢেউয়ে ভেসে একটা তীরে গিয়ে পৌঁছাই। সেখানে ছিল গহীন জঙ্গল, আশেপাশে কোনো গ্রাম ছিল না, কোনো মানুষ ছিল না। আমি খাওয়ার জন্য কিছু পেতাম না, সামান্য কিছু ফল দিয়ে আমার দিন চলে যেত। সবসময় জন্তু জানোয়ারের ভয় ছিল। আমি বাড়ি ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আজ পেলাম, তাই চলে এলাম। উপরওয়ালার কাছে লাখো শুক্রিয়া যে আমাদের কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে। এসো, ঘরে এসো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। হ্যাঁ, এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। রজব ও তার দুই বউ মিলে খেতে বসে যায়। আজ কতদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছি বলো? এভাবে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করে সবাই, আর অনেক হাসাহাসি করতে থাকে। বউ, এখন আমি কি করব? আমার তো কোনো কাজ কর্ম নেই, তাহলে সংসার চালাবো কি করে? আরে, তুমি এত চিন্তা করো না। তোমার যে 2 শতক জমি ছিল, সেই জমি আমি আর ছোট মিলে চাষ করি, আর সেখান থেকে আমাদের সংসার চলে যায়। বাহ বউ, তোমাদের বুদ্ধি আছে দেখছি। আমি ওই জমি তোমাদের নামে লিখে দিব, তোমরা দুইজন ওখানেই চাষ করবে। শোভা আর মীরা এতে ভীষণ খুশি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন থেকে তোমরা ওই জমিতে কাজ করবে, আর আমি তোমাদের কাজে সাহায্য করব। ঠিক আছে, যা ভালো মনে করো তাই হবে। কাল থেকে তাহলে চাষের কাজ শুরু করব। হ্যাঁ, তাই করব। এবার সবজির সাথে আলু চাষ করব। আচ্ছা, ঠিক আছে বউ। পরের দিন সকালবেলা রজব ও তার দুই বউ জমিতে ফসল আবাদের জন্য গেল আর চারা লাগিয়ে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর দেখো আমাদের জমিতে কত ভালো ফসল হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। আজই সব ফসল তুলে বাজারে বিক্রি করব।
রজব বিকেলবেলা জমির সব ফসল বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পেল আর খুশি হয়ে বাড়িতে ফিরে এলো। কই গো তোমরা, এদিকে এসো, দেখো কত টাকা পেয়েছি, অনেক লাভ হয়েছে আমাদের। শোভা ও মীরা বেশ খুশি হয়। রজব হাসতে হাসতে বলে, তোমাদের দুই বউয়ের জমি। তোমরা খাবে না? তোমরা খেয়ে নাও, তোমাদের খাবার শেষ হলে আমরা খেয়ে নেব। আমাদের সাথে বসলেই পারতে। তোমাদের একটা কথা বলবো? বৌদি, অনুমতি নেওয়ার কি আছে, তুমি বলো না। বলি, অনেকদিন তো হলো, লক্ষ্মীকে এবার বাড়িতে নিয়ে এসো না। ওকে ছাড়া যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তোমার সাহস হলো কি করে লক্ষ্মীর নাম এই বাড়িতে তোলার? শুনে রাখো, লক্ষ্মীর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এ কথা বলে গোপাল আর কান্ত রেগে খাবার ছেড়ে চলে যায় মাঠে। দিদি, এরা কখনো এদের ভুল বুঝতে পারবে না। লক্ষ্মী যে কেমন আছে। অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমি একটু বাড়িতে যাব। বাড়ি মানে? তোমার দাদারা তো আমাদের মেনে নেয়নি, তাহলে? বিকেলে দাদারা বাড়িতে থাকে না, সে সময় দাদারা জমিতে থাকে। বৌদিদের কথা খুব মনে পড়ছে, খুব ভালোবাসে ওরা আমায়। আচ্ছা, আমি অফিসে গেলাম, ফিরে এসে তোমায় নিয়ে যাব। দাদা, বৌদির ওপর এভাবে রাগ করা কি ঠিক হলো তোমার? রাগ হব না তো কি মাথায় তুলে নাচবো? যে বোনের গায়ে একটা আজ আসতে দেইনি, শেষে কিনা সেই বোন সম্মানে তোয়াক্কা না করে পালিয়ে গেল। এর পিছনে কিন্তু আমাদের দোষ কম নয় দাদা। দোষ? মোরলের সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকতো, ওর জন্য গ্রামে এখন মাথা তুলে হাঁটতে পর্যন্ত পারি না, সবাই আড়ালে নিন্দে মন্দ করে। তখন তারা দুই ভাই মিলে মাঠে কাজ করছিল, আর এদিকে লক্ষ্মীর বর বাড়িতে চলে আসে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সে কি কথা, তুমি না বলেছিলে ওই বাড়িতে যাবে? নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই যাচ্ছি, এখনই চলে আসবো। লক্ষ্মী রেডি হয়ে দুজনে মিলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছুক্ষণ পর তারা ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। ছোট বৌদি, বড় বৌদি, কোথায় তোমরা? লক্ষ্মী, তোরা কেমন আছিস? তোরা আয়, ভেতরে আয়। এতদিনে বৌদিদের কথা মনে পড়লো তাহলে? রোজই মনে পড়ে বৌদি, কিন্তু আমার যে কপাল পোড়া। হয়েছে হয়েছে, ওসব কথা বাদ দাও, এবার বলো কি খাবে? আপনার হাতের এক কাপ চা হলে মন্দ হয় না। এই চায়ের অনেক প্রশংসা শুনেছি লক্ষ্মীর থেকে। তখন লক্ষ্মীর বৌদি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা আর নাস্তা নিয়ে আসে। সবাই খুব খুশি ছিল। বৌদি, আজ তাহলে আসি, দাদারা আসার সময় হয়ে গেল যে। সাবধানে যাস, আর চিন্তা করিস না, আমরা ঠিক তোর দাদাদের বুঝিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসব। লক্ষ্মী আর লক্ষ্মীর বর সেদিনের মতো সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মোড়লের এক পেয়াদা তাদের দেখতে পায়, আর তারা তাড়াতাড়ি মোড়লের কাছে গিয়ে বলে, কি বলছিস কি? খবর একদম পাকা তো নাকি? পরে আবার বুঝিস। যা, এখনই গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আয়। তখন মোড়লের পেয়াদা গিয়ে গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আসে। কি ব্যাপার কান্ত, লক্ষ্মীকে তোমরা মেনে নিয়েছো? আমাকে বর সাজিয়ে নিয়ে গিয়ে বোনকে পালিয়ে দিয়ে ভালোই নাটক করলে তাহলে। লক্ষ্মীর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই মোড়ল মশাই, এখানে মেনে নেওয়ার কোনো মানেই নেই। আজ লক্ষ্মী আর ওর বর এসেছিল তোমাদের বাড়িতে, পাক্কা খবর আছে।
এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? এই তো ঘন্টা দিয়ে কাগের কথা। আমরা তো তখন মাঠে ছিলাম। যদি এসে থাকে তাহলে যারা বাড়িতে উঠতে দিয়েছে তাদের আজ শেষ ভোজ হবে আমার বাড়িতে। তারপর কান্ত আর গোপাল চলে আসে আর বাড়িতে এসে গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? লক্ষ্মী এ বাড়িতে এসেছিল? না মানে মানে আমতা আমতা না করে বলো। হ্যাঁ এসেছিল, ও ওর বাবার বাড়িতে এসেছিল। তোমাদের না করেছিলাম ওরা যেন চৌকাঠ না পেরোয়। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। যাও, এক্ষুনি বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে। তারপর দুই বউ বাড়ি থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দাদা, কখনো তোমার মুখের ওপর কোনো কথা বলিনি। এই যে তুমি অসুস্থ, তোমার সেবা তো ঠিক মতো করতে পারছি না। কি বলতে চাস তুই? দাদা, আমরা অন্যের কথা শুনে আমরা আমাদের আপনজনদের দূরে সরিয়ে দিয়েছি। তুমি একবার লক্ষ্মীর কথাই ভাবো। এই মোড়লকে বিয়ে করলে কি ও কখনো সুখী হতে পারতো বলো? সবই বুঝতে পেরেছি, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে। আর কিছু করার নেই। এখনো দেরি হয়নি দাদা, চলো আমরা ওদের সবাইকে ফিরিয়ে আনতে যাই। তখন তারা দুজনে মিলে লক্ষ্মীর বাড়িতে যায় আর গিয়ে দেখে সবাই সেখানে। লক্ষ্মী, দাদা তোমরা, তোমার এমন অবস্থা কি করে হলো? সব তোদের কষ্ট দেওয়ার ফল রে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলো না, ভগবান যে আমাকে ক্ষমা করবেন না। তুমি যে আমার প্রতিদেবতা। এবার চলো সবাই বাড়িতে ফিরে যাই। সেটা কিভাবে হয় দাদা? এই প্রথম আপনারা আমার বাড়িতে এলেন আর না খেয়ে চলে যাবেন? তখন সবাই হাসতে থাকে।